গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমরা আলোচনা করতে চলেছি আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মৌলের পর্যায়গত ও শ্রেণীগত অবস্থান নিয়ে। মেন্ডেলিভের পর্যায় সারণীতে আমরা খুব সহজেই কোনো মৌলের পর্যায়গত শ্রেণীগত অবস্থান নির্ণয় করতে পারি, কিন্তু আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মৌলের শ্রেণীগত এবং পর্যায়গত অবস্থান নির্ণয় করতে গেলে আমাদের খুব সমস্যার সম্মুখীন হতে হয়। তাহলে চলো আমরা একটা এক্সাম্পল নিয়ে এই সমস্যাটা আমরা একটু দেখি কি সমস্যা হয়। আমরা যদি লিথিয়ামের ক্ষেত্রে ভাবি, তাহলে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কি 2,1। তার মানে কি এই মৌল দ্বিতীয় পর্যায়ে আছে। মেন্ডেলিভের পর্যায় সারণীতে কি আছে? দ্বিতীয় পর্যায় এবং প্রথম শ্রেণী। মেন্ডেলিভের পর্যায় সারণীতে আছে দ্বিতীয় পর্যায় এবং প্রথম শ্রেণী, এবং আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর ক্ষেত্রেও দ্বিতীয় পর্যায় এবং প্রথম শ্রেণী আছে। আমরা যদি সোডিয়ামের ক্ষেত্রে দেখি, তাহলে সেক্ষেত্রে দেখো ইলেকট্রন বিন্যাস 2,8,1। তাহলে কোথায় আছে? তৃতীয় পর্যায় এবং প্রথম শ্রেণী। সোডিয়ামের ক্ষেত্রে আছে তৃতীয় পর্যায় প্রথম শ্রেণী। এবং আমরা যদি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখি, তাহলে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আছে কি 2,8,2। তার মানে তৃতীয় পর্যায় দ্বিতীয় শ্রেণী। কোথায় আছে? দ্বিতীয় শ্রেণী। কিন্তু আমাদের সমস্যা হবে যখন আমরা যদি বোরনের ক্ষেত্রে করি। বোরনের পরমাণু ক্রমাঙ্ক কত? 5। তাহলে ইলেকট্রন বিন্যাস কত? 2,3। তাহলে এটা দ্বিতীয় পর্যায়ে আছে মেন্ডেলিভের। মেন্ডেলিভ পর্যায়ে দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় শ্রেণীতে আছে। কিন্তু আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কি তৃতীয় শ্রেণীতে আছে? যদি আমরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীটা দেখে নিই, তাহলে দেখো, ভালো করে খেয়াল করে দেখো, বোরন আছে দ্বিতীয় পর্যায়ে 13তম শ্রেণীতে। ঠিক একই রকম সমস্যা আমরা যদি দেখি কার্বনের ক্ষেত্রে। কার্বনের কত? 2,4। তাহলে কার্বন মেন্ডেলিভের পর্যায় সারণীতে আছে দ্বিতীয় পর্যায় চতুর্থ শ্রেণী। কি আছে? চতুর্থ শ্রেণী। কিন্তু দেখো আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কি আছে? দ্বিতীয় পর্যায় 14তম শ্রেণীতে আছে। তাহলে সত্যি একটা সমস্যা। তাহলে আমরা মেন্ডেলিভের পর্যায় সারণী নির্ণয় করতে পারলেও আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মৌলের এই পর্যায় এবং শ্রেণী কি করে নির্ণয় করব, সেটাই আজকে আমরা খুঁজবো, আমরা কি করে আমরা বের করতে পারি। এবং এই খোঁজার ক্ষেত্রে আমি দুটো পদ্ধতি আমি ঠিক করেছি। একটা হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত মৌলের ক্ষেত্রে, আরেকটা আমরা করব 21 থেকে 118 পর্যন্ত মৌলের ক্ষেত্রে। এবং এক্ষেত্রে আমরা বলে নিই যে ল্যান্থেনাইট শ্রেণী, অর্থাৎ 58 থেকে 71 পর্যন্ত মৌল, অর্থাৎ সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত মৌল, এবং 90 থেকে 103 পর্যন্ত মৌল, অর্থাৎ থোরিয়াম থেকে লরেসিয়াম পর্যন্ত মৌল, এদের ক্ষেত্রে কিন্তু আমরা এই নিয়মের মধ্যে আমাদের পড়বে না। এবং আমাদের আরেকটা কথা বলে নিই, যদি আমরা উচ্চ মাধ্যমিক বা এইচএস এর গিয়ে আমরা দেখি, সেখানে কিন্তু আমাদের এই পর্যায় ও শ্রেণী বের করার আলাদা সূত্র আছে। অর্থাৎ আব্বাউ প্রিন্সিপাল বলে একটা প্রিন্সিপাল আছে, সেটা দিয়ে কিন্তু আমরা খুব সহজেই আমরা কোন পর্যায়ে পড়ে এবং কোন শ্রেণীতে পড়ে সেটা কিন্তু বের করে নিতে পারি। কিন্তু যেহেতু আমরা মাধ্যমিকের নিয়ে আলোচনা করছি, কিন্তু মাধ্যমিকের সিলেবাসে যেহেতু আব্বাউ প্রিন্সিপাল নেই, তাই আমরা কিন্তু সে আব্বাউ প্রিন্সিপাল নিয়ে আলোচনা করতে এই ক্ষেত্রে পারবো না। আব্বাউ প্রিন্সিপাল আমাদের, যদিও আমরা পরবর্তীকালে আলোচনা করব, আমরা কেউ যদি পরবর্তীকালে সায়েন্স নেই, সেক্ষেত্রে আমরা এই নিয়মটা ভুলে যাবো। কিন্তু আজকে আমরা যেটা করবো মাধ্যমিকের ক্ষেত্রে। তাহলে চলো আমরা একটু দেখে নিই যে 1 থেকে 20 পর্যন্ত মৌলের ক্ষেত্রে কি নিয়ম। 1 থেকে 20 পর্যন্ত মৌলের ক্ষেত্রে আমরা একটু দেখব যে আমরা এই 1 থেকে 20 পর্যন্ত ক্ষেত্রে আমাদের যে ভ্যালেন্স ইলেকট্রন, অর্থাৎ শেষ কক্ষে যে ইলেকট্রন থাকে, শেষ কক্ষে বা ভ্যালেন্স ইলেকট্রন, এই ভ্যালেন্স ইলেকট্রন
বা শেষ কক্ষের ইলেকট্রন যদি একটি বা দুটি হয়, ভালো করে একটু বুঝি, শেষ কক্ষের ইলেকট্রন, এই ভ্যালেন্স কক্ষের ইলেকট্রন যদি একটি বা দুটি হয়, তাহলে সেক্ষেত্রে শ্রেণী হবে 1 অথবা 2, এবং সেটা মেন্ডেলিভের ক্ষেত্রেও যা হবে, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর ক্ষেত্রেও তাই হবে। অর্থাৎ ভ্যালেন্স কক্ষে বা শেষ কক্ষে, কোন একটা পরমাণুর শেষ কক্ষে যদি একটি ইলেকট্রন থাকে, তাহলে তার শ্রেণী হবে 1, অর্থাৎ প্রথম শ্রেণী। সে মেন্ডেলিভের ক্ষেত্রেও প্রথম শ্রেণী হবে, এবং আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর ক্ষেত্রেও শ্রেণী হবে প্রথম শ্রেণী। পর্যায়ে যা হবে সেটা আমরা দেখে নেব পর্যায়ে কি হবে। এবং যদি শেষে ভ্যালেন্স ইলেকট্রন বা শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা 2 হয়, তাহলে মেন্ডেলিভের ক্ষেত্রেও দ্বিতীয় শ্রেণী হবে, এবং আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতেও কিন্তু দ্বিতীয় শ্রেণী হবে। কিন্তু কোথায় কি আমাদের আলাদা হবে? যদি আমাদের এই শেষ কক্ষের অর্থাৎ ভ্যালেন্স কক্ষের ইলেকট্রন বা শেষ কক্ষের ইলেকট্রন যদি 2 এর বেশি হয়, অর্থাৎ ভ্যালেন্স কক্ষের ইলেকট্রন যদি আমাদের গ্রেটার দেন 2 হয়, অর্থাৎ 2 এর বেশি হয়, সেই 2 এর বেশি কত হতে পারে? 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে। যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের শ্রেণী নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করব? এদের ক্ষেত্রে 10 যোগ করব। অর্থাৎ এর সঙ্গে হয়ে যাবে 10 যোগ, এর সঙ্গে 10 যোগ, যেমন এর সঙ্গে 10 যোগ করলে কত হবে? 13 হবে, এর ক্ষেত্রে 10 যোগ করলে 14, এরকম করে পরপর আমাদের প্রত্যেকের সাথে 10 যোগ হয়ে যাবে। এটা শুধুমাত্র 1 থেকে 20 পর্যন্ত যে মৌল, অর্থাৎ হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত মৌল, সেই ক্ষেত্রে আমাদের নিয়ম। এক্ষেত্রে হিলিয়ামকে কিন্তু আমরা অবশ্যই নিয়মের মধ্যে ফেলবো না। হিলিয়াম কিন্তু আমার একবারে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে আমার কোথায় চলে যাবে? 18তম শ্রেণীতে, এবং মেন্ডেলিভ পর্যায় শ্রেণীতে পরবর্তীকালে 0 শ্রেণীতে যোগ হয়ে যায়। এদের ক্ষেত্রে কিন্তু আমরা আলাদা নিয়ম করব। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দিই, তাহলে দেখো আমাদের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা যে এক্সাম্পলগুলো নিচ্ছিলাম, সেই বোরন কি যদি আমরা নিই, তাহলে দেখো বোরন ইলেকট্রন বিন্যাসটি 2,3, তাহলে 2,3 যদি হয়, তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে কি হবে? মেন্ডেলিভ, আমি লিখছি মেন্ডেলিভ, আর এই ক্ষেত্রে আমরা লিখছি লং ফর্ম, ছোট করে লিখছি লং ফর্ম টেবিল, মানে দীর্ঘ পর্যায় সারণী, লং ফর্ম টেবিল। মেন্ডেলিভের উপরে আমি লিখলাম পর্যায়, এটা, আর এটা লিখলাম আমরা শ্রেণী। তাহলে মেন্ডেলিভের ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় পর্যায়। কোনটা হবে? এই বোরন হবে গিয়ে দ্বিতীয় পর্যায়, এবং শ্রেণী কি হবে? তৃতীয় শ্রেণী। এখন দেখো, আমরা একটু আগে বলছিলাম যে 2 এর চেয়ে যদি ভ্যালেন্স ইলেকট্রন বেশি হয়, এখানে 2 এর চেয়ে বেশি আছে, তাহলে 2 এর চেয়ে বেশি হবে, তার সঙ্গে 10 যোগ হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় পর্যায়ই হলো আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে, কিন্তু 3 আর 10 তাহলে কত হবে? 13তম শ্রেণী হবে কিন্তু বোরন। অন্য একটা মৌল নিয়ে আমরা ধরে যাক, আমরা নিলাম হচ্ছে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? 2,8,3। তাহলে দেখো পর্যায় বের করতে তো আমরা জানি যেখানে 3টে কক্ষ আছে, তার তৃতীয় পর্যায়। তাহলে 2 ক্ষেত্রে আমাদের কি হবে? আমাদের 2 ক্ষেত্রে মেন্ডেলিভের ক্ষেত্রেও আমাদের কি হবে? তৃতীয় পর্যায় হবে মেন্ডেলিভের ক্ষেত্রে। অর্থাৎ মেন্ডেলিভের ক্ষেত্রে আমরা কি লিখবো? এই জায়গাটায় আমরা লিখবো তৃতীয় পর্যায়, আর এটার ক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে? তৃতীয় পর্যায়। আর মেন্ডেলিভের ক্ষেত্রে আমাদের যেহেতু শেষে 3টি ইলেকট্রন আছে, যার জন্য এক্ষেত্রেও কিন্তু আমাদের কি হয়ে যাবে? তৃতীয় শ্রেণী হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে আমাদের 3 আছে, অর্থাৎ 2 এর বেশি আছে, তাহলে 3 + 10, এই ক্ষেত্রেও কিন্তু আমাদের কত হবে? 13তম শ্রেণী হবে। ঠিক। আমরা আরেকটা एग्जांपल দিই, তাহলে আমাদের ক্লিয়ার হবে। আরেকটা एग्जांपल দিলে আমরা যদি ধরো আমরা সোডিয়াম নিলাম, সোডিয়ামের ক্ষেত্রে 2,8,1 যদি 1 হয়, তাহলে দেখো সোডিয়ামের ক্ষেত্রে আমাদের 3টে কক্ষ সংখ্যা আছে, তাহলে মেন্ডেলিভের পর্যায়ে হবে তৃতীয়, এবং লং ফর্ম অর্থাৎ আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী হবে কি? প্রথম। এই ক্ষেত্রে আমাদের হবে তৃতীয় পর্যায়, আমরা এখানে পর্যায়টাই লিখব।
এবং শ্রেণীর ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে হবে প্রথম শ্রেণী, এই ক্ষেত্রেও হবে প্রথম শ্রেণী, কারণ এক আছে। আবার যদি আমরা ম্যাগনেসিয়াম নিই, তার মানে কি 2,8,2, ঠিক? তাহলে 2,8,2 এই ক্ষেত্রে আমাদের পর্যায় কটা হবে? তৃতীয় পর্যায়। তাহলে এটা হয়ে গেল আমাদের মেন্ডেলিভের ক্ষেত্রে হবে তৃতীয় পর্যায়, এবং এই ক্ষেত্রেও হবে আমাদের তৃতীয় পর্যায়ে, যেহেতু কক্ষ সংখ্যা 3। কিন্তু এই শ্রেণীর ক্ষেত্রে আমাদের কি হবে? তাহলে শ্রেণীর ক্ষেত্রে আমি একটা একটা করে এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা যখন পড়বে দেখবে আরো ক্লিয়ার হয়ে যাবে। এবং শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা আছে কটা? দুটো। অবশ্যই আমরা বলেছি 1 বা 2 থাকলে তাহলে হবে কি দ্বিতীয় শ্রেণী, এবং 1 বা 2 থাকলে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে আমাদের একই রেজাল্ট হবে, ঠিক? তাহলে আমি একটা তোমাদের প্রবলেম দিচ্ছি, তোমরা বাড়িতে বের করবে, আমাকে কমেন্ট বক্সে লিখবে সালফার, ক্লোরিন, ফসফরাস এর ম্যান্ডেলিভের ক্ষেত্রে সালফার, ক্লোরিন এবং ফসফরাস এর ম্যান্ডেলিভের ক্ষেত্রে পর্যায় এবং শ্রেণী কি হবে, এবং আধুনিক পর্যায় সারণীতে পর্যায় এবং শ্রেণী কি হবে, এটা বের করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তাহলে আমরা 1 থেকে 20 পর্যন্ত মৌলের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা কিন্তু মেন্ডেলিভ এবং আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে আমরা তুলনামূলক একটা আলোচনা করলাম। এইবার আমরা যাব যে 21 থেকে 118 পর্যন্ত মৌল, তার ক্ষেত্রে আমরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে পর্যায় এবং শ্রেণী কি করে বের করব। তবে এই ক্ষেত্রে বের করতে গেলে আমাদের যেটা লাগবে যে নিষ্ক্রিয় মৌলগুলো আমাদের পরমাণু ক্রমাঙ্কটা আমাদের আগে জানতে হবে। তোমরা নিঃসন্দেহে জানো যে হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 2, হিলিয়ামের পরবর্তী নিষ্ক্রিয় মৌলকে নিয়ন, নিয়নের কত? 10, এবং নিয়নের পরে নিষ্ক্রিয় মৌল কত? আর্গন, আর্গনের কত? 18, 18 এর পরে কত? 36 কে ক্রিপ্টন, 36 এর পরে কত? 54, 54 কে 54 মানে জেনন, 54 এর পরে কত? 86, 86 का रेडन, 86 এর পরে কে 118 কে ওগানেশন, 86 ওগানেশন। আমরা একটু দূরে দূরে লিখি 36, 54 এবং 86। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এবং একটু খেয়াল করে দেখো, এর মধ্যে ডিফারেন্স আছে 8, এর মধ্যে ডিফারেন্স আছে 8, এর মধ্যে ডিফারেন্স আছে 18, এর মধ্যে ডিফারেন্স আছে 18, এখানে ডিফারেন্স আছে 32, এখানে ডিফারেন্স আছে 32। অর্থাৎ এই ক্ষেত্রে ডিফারেন্স আছে আমাদের কত? 8। একটু লিখে নেই যদি, এটা 8, এটা 18, এটা 18, এটা 32, এটা 32। এবং কিভাবে বের করব আমরা একটা এক্সাম্পল দিয়ে করাই, তারপর আমি ফর্মুলাটা বলছি। যেমন ধরো আমি দিলাম হচ্ছে আয়রন, আয়রনের পরমাণু ক্রমাঙ্ক কত বলো তো? আয়রনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 26, আয়রনের পরমাণু ক্রমাঙ্ক 26। তাহলে যে আমি 26 দেখলাম, তাহলে আমরা দেখব 26 এর পরবর্তী নিষ্ক্রিয় মৌল যার পরমাণু ক্রমাঙ্ক কত। তোমরা দেখো 26 এই 18 থেকে 36 এর মধ্যে পড়ে, তাহলে 26 এর পরবর্তী নিষ্ক্রিয় মৌল কত? 36, অর্থাৎ ক্রিপ্টন। তাহলে 36 থেকে আমরা কি করব? 26 মাইনাস করব, 36 থেকে 26 মাইনাস করব। মাইনাস করলে কত হয় আমাদের? 10, 10 হলো। এই 10 আবার 18 থেকে মাইনাস করব, 18 থেকে মাইনাস করব, 18 মাইনাস 10 কত হয়? 8 হয়। যার জন্য আমাদের এই আয়রনের শ্রেণী হবে, এপি শ্রেণী হবে কত? এপি শ্রেণী হবে কত? 8, 8তম শ্রেণী, 8তম শ্রেণী। এবং পর্যায় কি হবে? পর্যায় আমরা গুনবো। দেখো, এটা আমাদের প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, এবং এইটা চলে আসলো কি আমাদের চতুর্থ পর্যায়ে। কোথায় চলে আসলো? কারণ এই 15 তৃতীয় পর্যায়ে যখন 18 পার হয়ে গেলাম, তখন হয়ে গেল আমাদের চতুর্থ পর্যায়ে। তাহলে এপি আমাদের কি হলো? চতুর্থ পর্যায়, চতুর্থ পর্যায়। আমরা একটু দেখো পর্যায় সারণীর টেবিলটা দেখে নিই। দেখো ভালো করে খেয়াল করে দেখো, আয়রন চতুর্থ পর্যায়ে আছে এবং 8ম শ্রেণীতে আছে, ঠিক? এখন আমরা নিয়মটা একটু বলি।
দেখো এই নিয়মটার ক্ষেত্রে আমরা উদাহরণ দিয়ে বোঝালাম, তাহলে আমরা নিয়মটা আমাদের একটু বুঝতে সুবিধা হবে। এখন নিয়মের ক্ষেত্রে আমরা কি করব, যে এই যে আমরা চারটা লিখেছি এইটা আমাদের কিন্তু আগে লিখে নিতে হবে বা মনে রাখতে হবে। 2, 10, 18, 36, 54, 86, 86, 118, এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে বা এটা আমরা কিন্তু পাশে লিখে নেব যদি পরীক্ষার ক্ষেত্রে আমাদের করতে হয়। তাহলে প্রথমত আমরা কি করব, যে 21-এর 20 পরবর্তী যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর যা পরমাণু ক্রমাঙ্ক সেটা আগে আমরা জানবো, জানার পরে আমরা দেখব তার পরবর্তী নিষ্ক্রিয় মৌল কি আছে। সেই নিষ্ক্রিয় মৌল থেকে ওই পরমাণু ক্রমাঙ্ককে বিয়োগ করব, বিয়োগ করে আমরা যে বিয়োগফল হবে সেই বিয়োগফল আমরা 18 থেকে বিয়োগ করব, 18 থেকে বিয়োগ করে যেটা হবে সেটাই হবে আমাদের শ্রেণীর সংখ্যা। কিন্তু যদি আমাদের বিয়োগফল অর্থাৎ এই যে আমাদের বিয়োগফল যদি আমাদের 18-এর চেয়ে বেশি হয় তাহলে কিন্তু আমাদের 32 থেকে বিয়োগ করতে হবে। আমরা একটা एग्जांपल আমরা দিয়ে করি, যেমন ধরো আমরা নিলাম রেডিয়াম। রেডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 88। রেডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 88। 88 যদি হয় তাহলে দেখো 88 মানে 86 এর পরে, তাহলে আমাদের 118 থেকে বিয়োগ করব, 118 থেকে বিয়োগ করব 88, কত হয় বিয়োগ করলে? 8 হচ্ছে 10, 30। তাহলে 30 যেহেতু হচ্ছে তাহলে 30 কে নিঃসন্দেহে আমরা 18 থেকে বিয়োগ করতে পারবো না, তাহলে 30 কে আমরা কি থেকে বিয়োগ করব? 32 থেকে বিয়োগ করব। 32 বিয়োগ 30 তাহলে কত হয়? 2। তাহলে রেডিয়াম আমাদের কি হবে, কোন পর্যায়ে আছে আগে আমরা দেখি। 1, 2, 3, 4, 5, 6, 86 পার হয়ে গেল, তাহলে 7। তাহলে রেডিয়াম আছে আমাদের কি সপ্তম পর্যায়ে, এবং এখানে কত হচ্ছে 2, তার মানে দ্বিতীয় শ্রেণী। আমরা একটু আধুনিক লং ফর্ম অফ টেবিল বা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীটা একটু দেখে নাও। দেখো রেডিয়াম কোথায় আছে, রেডিয়াম দেখো ওই জায়গাটা রেডিয়াম আছে এবং তার পর্যায় হচ্ছে সপ্তম এবং শ্রেণী হচ্ছে 2। ঠিক, তাহলে আরেকবার আমরা বলছি, এই যে আমরা পরমাণু ক্রমাঙ্কটা পাবো, যে রেডিয়ামের যেমন পরমাণু ক্রমাঙ্ক পাচ্ছি, যে কোনো মৌলের যে পরমাণু ক্রমাঙ্কটা আমরা পাবো সেই পরমাণু ক্রমাঙ্ককে আমরা কোথা থেকে বিয়োগ করব? 118 থেকে বিয়োগ করব। এই ক্ষেত্রে 118 বললাম, অর্থাৎ এই 88 এর পরবর্তী যে নিষ্ক্রিয় মৌলের পরমাণু ক্রমাঙ্ক সেটা থেকে আমরা বিয়োগ করব। এই যে 88 মানে 86 এর পরবর্তী নিষ্ক্রিয় মৌল কত? 118, ওগানেশন। তাই ওগানেশন থেকে 88 আমরা বিয়োগ করেছি। এই বিয়োগফলটা যদি 18 এর বেশি হয়, তাহলে সেটা আমরা কোথা থেকে বিয়োগ করব? 32 থেকে বিয়োগ করব। যদি বিয়োগফল আমাদের এটা 18 এর কম হয় তখন এটা 32 নয় 18 থেকে বিয়োগ করব, এবং এই বিয়োগফল যেটা হবে সেটাই হবে আমাদের শ্রেণীর সংখ্যা। আমরা আরেকটা एग्जांपल নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ধরো আমরা নিলাম হচ্ছে জিরকোনিয়াম, জিরকোনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 40 জিরকোনিয়ামের। তাহলে 40 মানে কি হবে? 36 এর পরে 40, তাহলে 36 এর পরে 40, তাহলে 40 এর পরবর্তী নিষ্ক্রিয় মৌল কি? 54 মানে জেনন। তাহলে জেননের নিষ্ক্রিয় মৌল 51, তাহলে 54 থেকে আমরা কি করব? 40 বিয়োগ করব। 40 বিয়োগ করে কত হলো? 14 হলো। ঠিক, তাহলে 14 এর সঙ্গে 18 হচ্ছে কম, তাহলে এটার সঙ্গে আমরা 32 থেকে বিয়োগ করব না, কত থেকে বিয়োগ করব? 18 থেকে বিয়োগ করব। তাহলে 18 বিয়োগ 14, 18 বিয়োগ 14 বিয়োগ করে কত হয়? 4। যার জন্য এই জিরকোনিয়াম হবে কি চতুর্থ শ্রেণীতে, এবং কোন পর্যায়ে আছে একটু দেখে নাও। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। 36 পার হয়ে গেল পঞ্চম। তাহলে যে জিরকোনিয়ামে যে জেড আর কি আছে? পঞ্চম পর্যায়ে। কি আছে? পঞ্চম পর্যায়ে এবং চতুর্থ শ্রেণী। দেখলাম দীর্ঘ পর্যায় সারণীর টেবিলটা।
দেখো জিরকোনিয়াম আছে পঞ্চম পর্যায় এবং চতুর্থ শ্রেণী। আরেকটা এক্সাম্পল আমরা করি, তাহলে আমাদের আরো ক্লিয়ার হবে। আমরা নিলাম ধরো ডার্মাস্টাডিয়াম। ডার্মাস্টাডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? ডিএস 110। ঠিক, তাহলে 110 এর পরবর্তী নিষ্ক্রিয় মৌল কি? 118 মানে ওগানেশন। 118 মানে কি? ওগানেশন। ওগানেশন 118। তাহলে 118 থেকে আমরা 110 বিয়োগ করব, কত হয়? 8 হয়। এই 8 যেহেতু 18 এর চেয়ে কম, তাহলে 18 থেকে 8 আমরা বিয়োগ করব, বিয়োগ করলে কত হয়? 10। ঠিক, তাহলে কোথায় আছে? 10তম শ্রেণীতে আছে ডার্মাস্টাডিয়াম। এবং পর্যায় কত হবে? 1 2 3 4 5 6, এখানে চলে আসলো 7। তাহলে সপ্তম পর্যায়। তাহলে ডার্মাস্টাডিয়াম কোথায় আছে? সপ্তম পর্যায় এবং 10ম শ্রেণীতে। আরেকটা এক্সাম্পল কি আমরা নেব? আচ্ছা নেই তাহলে। 55 সিজিয়াম। 55 নিলাম আমরা সিজিয়াম, সিএস 55। আচ্ছা এবার আমাকে বলো তো 55, এটাকে আমরা বারবার মুছে দিচ্ছি, কিন্তু এটা আমাদের লাগবে, বুঝতে যাচ্ছি, এটাই আমাদের বারবার মোছা হয়ে যাচ্ছে। 86 118 যে এই সিজিয়াম। সিজিয়াম তার মানে কি? 54 এর পর 55, তার মানে 55 এর পরবর্তী নিষ্ক্রিয় মৌল আছে 86। 86 মানে কি? রেডন। 86 মানে হচ্ছে রেডন। তাহলে 86 থেকে আমরা 55 বিয়োগ করব। কত হয় বিয়োগ করলে? দেখো তোমরা 55 131 হলো। এর আগের বার আমাদের 30 হয়েছিল, তার মানে এই 31 গ্রেটার দেন, অর্থাৎ 18 থেকে বড়। তাহলে যেহেতু 18 থেকে বড়, তাহলে আমরা কোথা থেকে বিয়োগ করব? 32 থেকে বিয়োগ করব। 32 থেকে 31 বিয়োগ করলে কত হয়? 1 হয়। তাহলে পরিষ্কার বুঝতে পারছি এর প্রথম শ্রেণীতে হবে। তাহলে কোন পর্যায়ে আছে বের করে ফেলি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 54 পার হয়ে গেল, ষষ্ঠ। তাহলে সিজিয়াম কি আছে? ষষ্ঠ পর্যায়, 6তম পর্যায়, 6তম এবং প্রথম শ্রেণী। তাহলে সিজিয়াম আছে ষষ্ঠ পর্যায় এবং প্রথম শ্রেণী। টেবিলটা তোমরা দেখে নাও। দেখো সিজিয়াম ষষ্ঠ পর্যায় এবং প্রথম শ্রেণীতে আছে। আশা করছি আমরা বুঝতে পারলাম। আমরা এই নিয়মে যদি করি আমাদের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কম, এবং শুধুমাত্র পরমাণু ক্রমাঙ্কের জেনে আমরা কিন্তু বলে দিতে পারবো সেই মৌলটি কোন পর্যায়ে আছে, কোন শ্রেণীতে আছে, আধুনিক দীর্ঘ পর্যায়ের সারণীতে কোন পর্যায়ে আছে এবং কোন শ্রেণীতে আছে। আমি কিছু এক্সাম্পল তোমাদের দিচ্ছি, এগুলো বাড়িতে করবে, এবং যদি না পারো অবশ্যই আমাকে জানাবে, এবং যদি পারো তাহলেও সেটা আমাকে ফটোকপি করে পাঠাতে পারো। প্রথমত দিলাম আমি ম্যাঙ্গানিজ। কোন পরমাণু ক্রমাঙ্ক তোমরা জেনে যাবে। ম্যাঙ্গানিজ কত? ম্যাঙ্গানিজের পরমাণু ক্রমাঙ্ক, ম্যাঙ্গানিজের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 25। তোমরা একটু দেখে নেবে টেবিলটা। ম্যাঙ্গানিজ বের করবে, বের করবে গ্যালিয়াম, 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 বের করবে টেকনিশিয়াম, টেকনিশিয়াম, বের করবে অ্যাক্টিনিয়াম, অ্যাক্টিনিয়াম। এই চারটে মৌলই তোমরা বের করো। এর মধ্যে এটা হচ্ছে তোমার 25, এটা হচ্ছে 31, আমি বলেই দিলাম। এটা হচ্ছে 43, এটা হচ্ছে 89, এবং আরেকটা দিলাম রাদারফোর্ডিয়াম আরএফ, রাদারফোর্ডিয়াম আরএফ, এটা হচ্ছে 104, 104, এবং আরো একটা দিলাম 51, 51, এটা হচ্ছে এসবি অ্যান্টিমনি, 51 হচ্ছে অ্যান্টিমনি। এই যে 6টা মৌল দিলাম, এই 6টা মৌল
আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কোন পর্যায়ে হবে এবং কোন শ্রেণীতে হবে এগুলো করে আমাকে পাঠাবে। আমি তখন দেখে বলবো সেটা ঠিক আছে কিনা। তাহলে চলো আজকের মতো আমাদের এখানে আলোচনা শেষ করি। এবং আজ এই আলোচনার মাধ্যমে আমার মনে হয় যে পর্যায় সারণীর উপর এবং মৌলের ধর্মের পর্যাবৃত্ততার উপর যতগুলো ভিডিও হয়েছে, আশা করছি ভিডিওগুলো দেখলে তোমাদের পর্যায় সারণী এই অধ্যায়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যদি ভবিষ্যতে আর কোনো কিছু প্রয়োজন মনে হয় তখন আমি আবার প্রয়োজনে ভিডিও বানাবো। গুড নাইট, সবাই ভালো থেকো।